আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকায় বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান, তবে প্রয়োজনে সরকারের অনুরোধেই কিছুদিন দায়িত্ব পালন করবেন। ডক্টর নিয়াজ জানান, বিশেষ পরিস্থিতিতে তিনি এই দায়িত্ব নিয়েছিলেন। এটি নিয়মিত চাকরি মনে করেন না বলেও উল্লেখ করেন। 2024 সালের 27 আগস্ট তিনি ঢাবির 30তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। রাজধানীর বিজয়নগরে গুলিতে নিহত ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার যমুনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যোগে লালমাটিয়ায় অবস্থিত রেডি ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়। এই সময় নিহতের স্ত্রী সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গৃহায়ন ও তথ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 2025 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 13তম। মঙ্গলবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের স্কোর 24, 182 দেশের গড় স্কোর 42। গত বছরের তুলনায় স্কোর 1 পয়েন্ট বেড়েছে, তবে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সূচক প্রকাশ করেন টিআইবি নির্বাহী পরিচালক ইখতিয়ারুজ্জামান। প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্ক কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ হয়েছে। তুরস্কের সংসদ সদস্য নেতৃত্ব দেন। কমনওয়েলথ দলের নেতৃত্বে ছিলেন ঘানার সাবেক প্রেসিডেন্ট। নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে মতবিনিময় হয়। টেকসই উন্নয়ন ও গণতন্ত্রের বিষয় উঠে আসে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক হয়েছে। 15 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার বিষয়ে আলোচনা হয়। ইইউ 200 পর্যবেক্ষক পাঠাবে বলে জানায়। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের কথাও বলা হয়। গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আশাবাদও জানানো হয়। উভয় পক্ষ সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অভিযানে 3 বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। এক স্থানীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তারা জোরপূর্বক শ্রমের শিকার ছিলেন। 5 মাস বেতন পাননি শ্রমিকরা। খাবারের জন্য বনজ সম্পদ সংগ্রহে বাধ্য হন তারা। পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট জব্দ করা হয়েছিল। মানব পাচার আইনে তদন্ত চলছে। বাগেরহাটে একটি ডায়াগনস্টিক সেন্টার সহ 15টি দোকান আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার ভোররাতে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। শীতের কাপড় বিক্রির জন্য অস্থায়ীভাবে দোকানগুলো বসানো হয়েছিল। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ অন্তত 1.5 লাখ কোটি টাকা। দর্শক, এখন জানিয়ে দেব নির্বাচনী সংবাদ। একটি দলের প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে ডক্টর মাহাদি আমিন বলেন, টাকা বিতরণের ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বলেন, এটি নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। শিশুদেরও প্রলোভন দেওয়ার অভিযোগ তোলেন তিনি। বিএনপির পক্ষে দেশ জুড়ে গণজোয়ার তৈরি হয়েছে বলে দাবি করেন। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় নিশ্চিত বলে মন্তব্য করেন। পাবনার ভাঙ্গুড়ায় আচরণবিধি লঙ্ঘনে জামায়াত কর্মীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত 10,000 টাকা জরিমানা করেন। নির্ধারিত সময়ের পর প্রচারণা চালাচ্ছিলেন তিনি। ভোটার স্লিপ বিতরণ করছিলেন বাড়ি বাড়ি গিয়ে। স্থানীয়দের অভিযোগে প্রশাসন ব্যবস্থা নেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানার আদেশ দেন। আইন প্রয়োগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, 8,770টি ভোট কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বডি ক্যামেরা ও ড্রোন ব্যবহার হবে। 90% কেন্দ্রে সিসিটিভি বসানো হয়েছে। নির্বাচনে মোতায়েন থাকবে প্রায় 1,87,000 পুলিশ। বৈধ 27,000-এর বেশি অস্ত্র জমা নেওয়া হয়েছে। সহিংসতা মোকাবেলার প্রস্তুতি সম্পূর্ণ বলে জানান তিনি। নির্বাচনের ফল অযথা বিলম্ব হবে না বলে আশ্বস্ত করেছেন ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে। পোস্টাল ব্যালটে সামান্য সময় লাগতে পারে। 299 আসনের ব্যালট ইতিমধ্যে পৌঁছেছে। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পূর্ণ। বিদেশি সাংবাদিকদের এ কথা জানান তিনি। নির্বাচনের দিনে সারা দেশে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ট্যাক্সি, পিকআপ ও ট্রাক সহ বেশিরভাগ যানবাহন বন্ধ থাকবে। মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী এবং জরুরি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। দূরপাল্লার বাস, ট্রেন ও অন্যান্য যান নির্দিষ্ট শর্তের সঙ্গে চলবে। ভোটারদের সুবিধা নিশ্চিত করতে মেট্রো রেল স্বাভাবিকভাবেই চলবে। দর্শক, এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। মার্কিন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলেছে চীন। তারা বলছে, যুক্তরাষ্ট্র অজুহাত তৈরি করছে। নিরস্ত্রীকরণ সম্মেলনে অভিযোগ তুলেছিলেন মার্কিন কর্মকর্তা। চীন জানিয়েছে, তারা কোনো পরীক্ষা চালায়নি। নিউ স্টার্ট চুক্তি নিয়েও মতভেদ রয়েছে। চীন ত্রিপক্ষীয় আলোচনায় আগ্রহী নয়। ভারত ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি করতে যাচ্ছে। বিমান বাহিনীর মাল্টি রোল ফাইটার প্রোগ্রামের আওতায় ফ্রান্স থেকে 114টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য 3.25 লাখ কোটি টাকার চুক্তি অনুমোদনের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জমা হতে পারে।
চুক্তির মধ্যে প্রায় 100টি রাফাল ভারতের মধ্যে উৎপাদনের ব্যবস্থাপনাও অন্তর্ভুক্ত। এর ফলে মেক ইন ইন্ডিয়া উদ্যোগে ফ্রান্সের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব বৃদ্ধি পাবে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে 36টি রাফাল আছে, আর নৌবাহিনীর জন্য 26টি এম ভ্যারিয়েন্টের রাফাল চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি ব্যস্ত সড়কে জরুরি অবতরণের সময় ছোট উড়োজাহাজটি একাধিক গাড়ির সঙ্গে ধাক্কা খায়। পাইলটের এক ইঞ্জিনের সমস্যা দেখা দেওয়ায় বিমানটি বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে পারেনি। অবতরণের সময় বিমান 3টি গাড়িকে আঘাত করে এবং জ্বালানির ট্যাঙ্ক আলগা হয়ে যায়। কয়েকজন সামান্য আঘাত হন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনাটি তদন্ত করছে। পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি নৌযানে হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে। একজন বেঁচে থাকায় তাকে উদ্ধার করতে কোস্ট গার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। হামলাটি মাদক পাচারের সন্দেহে চালানো হয়। সাউথ কমে প্রকাশিত ভিডিওতে নৌকায় আঘাত ও বিস্ফোরণ দেখা যায়। পূর্ব প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত 39টি নৌযানে হামলা চালিয়েছে। এতে অন্তত 130 জন নিহত হয়েছে। দর্শক, এখন জানিয়ে দেব খেলাধুলার সংবাদ। বিসিবির একটি টুর্নামেন্ট ফাইনাল পুরোপুরি বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা। এক ফটো সাংবাদিককে সতর্কপত্র দেওয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত। মিরপুরে ম্যাচ শুরুর আগে মিডিয়া সেন্টার ত্যাগ করেন তারা। বিসিবির কাছে আনুষ্ঠানিক ক্ষমা দাবি করা হয়। দাবি মানা না হওয়ায় ব্ল্যাকআউট ঘোষণা। সাংবাদিকরা একে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ বলেছে। প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে 57 রানে হেরেছে কানাডা। আহমেদাবাদে 213 রান তোলে প্রোটিয়ারা। কানাডা অল আউট হয় 156 রানে। এলগিডি নেন 4 উইকেট, মার্কো ইয়াসিন নেন 2টি, নবনীত ঢালিওয়াল করেন 64 রান। এনগিডি ম্যাচ সেরা হন। ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। 15 ফেব্রুয়ারি কলম্বোতে ম্যাচটি হবে। আইসিসি ও পাকিস্তান সরকার বিষয়টি নিশ্চিত করেছে। বাণিজ্যিক স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও অনুরোধ জানিয়েছিল। বন্ধু প্রতিম দেশগুলোর চাপ ছিল। বিশ্বকাপের ধারাবাহিকতা রক্ষার কথা বলা হয়। নারী এশিয়ান কাপের দলে জায়গা পেয়েছেন প্রবাসী আনিকা সিদ্দিকী। 26 সদস্যের দলে নতুন মুখ আলপি আক্তার ও সৌরভী আফরিন। বাদ পড়েছেন সাবিনা খাতুন ও কৃষ্ণারা। কোচ পিটার ব্যাটলারের সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। আনিকা সুইডেনে খেলতেন। দলে ফিরছেন আইরিন খাতুন। তরুণদের সুযোগ দেওয়ার ইঙ্গিত মিলেছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।